বিপদে পড়ে গেছে প্রধান সমন্বয়ক সার্জিস আলম। একই আলটিমেটাম দিল সেনাবাহিনী। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। এনসিপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ওই রাতেই রংপুর পৌঁছান। Knowing fully well যতক্ষণ আছে শরীরে রক্ত যতক্ষণ আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিংটা কি যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরটি ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। আপনারা আসলে কে কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, তবে আমি বলতে চাই যে ডান্ডার বাড়ির একটা ঔষধই আলাদা। সার্জিস, হাসনাত, বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন। এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা অথবা মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। সাধারণ জনগণ এখনো গণদোলায় ভালোভাবে শুরু করে নাই। প্রশাসনের হাতে আছে ব্যাপারটা, এখন প্রশাসন ব্যাপারটা এখনো দেখছে। যেদিন জনগণ আইন হাতে তুলে নিবে এদের এইসব অপকর্মের কারণে, এসব মানুষকে জ্বালা পোড়া করার কারণে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়ার কারণে, সেদিন কিন্তু আর নিস্তার নাই। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। ডক্টর ইউনূসের অবস্থান নড়বড়ে। এরই মধ্যে আজকে আবার সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে সেনাবাহিনীর একটা বাকবিতণ্ড বেঁধেছে। সমন্বয়ক সার্জিস আলম এই কাণ্ডে কঠিন বড় বিপদের মুখে পড়ে গেছে। দর্শক, বেশি কথা বাড়তে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়ক সার্জিস আলমকে একই আলটিমেটাম দিচ্ছেন সেনাপ্রধান। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তো কালকে রাতে যখন নাকি জাতীয় পার্টি আপনার দিনে একটা বিক্ষোভ মিছিল করে যে এনসিপির এগেইনস্টে, রাজাকারদের এগেইনস্টে, তখন আপনার সেই সময় যে এনসিপি যে সমস্ত নেতা কর্মীরা তারা অনেকটা আপনার একটু ঝুঁকির মুখে পড়ে যায়। তারপরে তাদের বাপেদের ফোন দেয়, মানে সার্জিস আর হাসনাতকে ফোন দেয়। সেখানে তারা অবস্থান নেন। অবস্থান নেওয়ার পর রিভেঞ্জ নামের একটা ঘটনা তারা ঘটাইতে চাইছে, কিন্তু সেখানে আপনার ঠিক উল্টোটা ঘটে যায়। কি ঘটে যায় আপনারা শুরুতে দেখতেই পারেন যে সেনাবাহিনীর এক পক্ষ লোক ব্যাপকভাবে এদেরকে পেটাচ্ছে। দর্শক বন্ধুরা, গতকালকে যখন নাকি আপনার জাতীয় পার্টি এনসিপির এগেইনস্টে রাজপথে নামে বিক্ষোভ মিছিলটি পালন করে, তার এগেইনস্টে আপনার পাল্টা একটি জবাব দেওয়ার জন্য এনসিপির নেতাকর্মীরা সার্জিসকে ইনফর্ম করে। সার্জিস সেখানে একটা পর্যায়ে অবস্থান নেন। নেওয়ার পরে তারা রিভেঞ্জ নিতে যান। আপনারা একবার এই ভিডিওটা দেখে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। Knowing fully well যতক্ষণ আছে শরীরে রক্ত যতক্ষণ আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিংটা কি যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরটি ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। আপনারা আসলে কে কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, তবে আমি বলতে চাই যে ডান্ডার বাড়ির একটা ঔষধই আলাদা। যেমন ওই যে একটা কথা আছে না যে মাইরের উপরে ওষুধ নাই, বর্তমান এটা হচ্ছে ভাই টোটাল বাস্তব কথা যে মাইরের উপরে কোনো ওষুধ নাই। এই সার্জিসকে দেখবেন, যদি একটা জিনিস আপনি লক্ষ্য করেন তাহলে সহজে বুঝে যাবেন, সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই সার্জিস মানে যেভাবে আপনার চিৎকার চেঁচামেচি করে কথা বলে, মানে কোনো মুরব্বী দেখে না, কোনো সিনিয়র পার্সন দেখে না, হ্যাঁ, মানে পাশ দিয়ে চাচা যাচ্ছে নাকি তার পাশে কোনো মুরব্বী বসে রয়েছে, নাকি স্কুলে কোনো শিক্ষক বসে রয়েছে, মানে কোনো কেয়ার নেই। হ্যাঁ, এইভাবে আঙ্গুল নাড়ি নাড়ে বেয়াদবের মতো কথা বলে, কিন্তু সেনাবাহিনীর সামনে দেখতে পারলেন তো, হ্যাঁ, মানে মাইরের উপরে যে অরিজিনাল কোনো ওষুধ নাই, সেটা পুনরায় আবারও কি বুঝতে পারলাম। অন্যদিকে সার্জিস আলমের আপনার আরো একটি বক্তব্য, সেটি হচ্ছে, আচ্ছা শুনে আসুন তারপর বাকি কথা বলি। আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে, এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরো হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে, তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো এই হইতেছে বর্তমান আপনার সার্জিসের অবস্থা। মানে তিনি আপনার বোঝাতে চাচ্ছে যে ভাই, আমাদের জাতীয় পার্টি মানে কাদের সিদ্দিকের বাসায় আক্রমণটা করছি, তার আগে এরা আমাদের উপর আক্রমণ করে, এবং এটাকে কেন্দ্র করেই আমরা কাদের সিদ্দিকের বাসায় আক্রমণ ঘটাইছি। মানে ভাই, এই শালারা আসলে মানে মিথ্যা বলার একটা লিমিট থাকা দরকার। কেমন? কারণ আপনি অনেকে খুব ভালোভাবে জানেন যে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, সমস্ত বাংলাদেশের কিংবা রাজাকার বাহিনীরা সবাই কিন্তু, বা দেশটা কিন্তু তাদের আপনার চিন্তাধারা, তাদের আপনার কথার মাধ্যমে কিন্তু দেশ মনে চলতেছে, তাই না? সরকার তাদের সবই তাদের। সেখানে জাতীয় পার্টির এত বড় দুঃসাহস হবে ভাই যে এদের উপর আক্রমণ করবে? এরা আসলে ভাই ধৈর্যের একটা লিমিট থাকা দরকার, সেই লিমিটটাও তারা শেষ করে ফেলছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা। মানে আপনার এখন গণমাধ্যমের সামনে আপত্তি মিনতি করে কথা বলতেছে। তারা বর্তমান বিএনপিকে অনেকটা পারে তো সার্জিস বাপ বলেই মনে করেন আপনার নায়িকা ফেলা, যে বিএনপি আমার বাপ,
হ্যাঁ, এতদিন পিনাকি তারপরে আরো অনেকেই আমার বাপ ছিল, কিন্তু এখন তারা আমার বাপ না, এখন আমার বাপ হচ্ছে বিএনপি। কারণ বিএনপি সামনে নির্বাচন হলেই ক্ষমতায় আসতে যাচ্ছে, অনেকটা এই ধরনের আকার ইঙ্গিত তিনি দিলেন। এখন কথা হচ্ছে যে তিনি এত চুপচাপ হয়ে গেলেন কেন? ওই যে শুরুতে যে ভিডিওটা দেখলেন, লাঠির বাড়ি মাইরের উপরে কোনো ওষুধ নাই, এখন বলতেছে যে ছাত্রলীগ, যুবলীগ, তারপর হচ্ছে আরো অনেকেই বর্তমান জাতীয় পার্টির সাথে একত্র হয়ে তারা ঢাকার রাজপথে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা পায়দারা চালাচ্ছে। কত বড় বাটপার বলেন তো? হ্যাঁ, আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন যে দলের হাত ধরে নাকি বাংলাদেশের আসলে স্বাধীনতা লাভ করে, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে এবং সেই দলের এগেইনস্টে আপনি একটা ট্যাগ লাগাই দিবেন যে এরা আসলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আসলে স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার সার্জিস, একটা লিমিট থাকা দরকার। আপনারা একবার এই জাতীয় পার্টির এই নেতার একটা বক্তব্য শুনে আসুন। এনসিবির কুত্তার বাচ্চারা আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আমরা সবাই চাই রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে, থানা ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি কিন্তু আমরা নেব। চাই যে আইনের গতিতে চলবে, আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি, আমরা চাই না। কিন্তু এভরি ইংরেজিতে কথা আছে নিউটনের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিঅ্যাকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। শিবির কুত্তার বাচ্চারা। আচ্ছা, শুনলেন, কি বুঝলেন বলেন তো? এখানে ছাত্রলীগের কোনো জ্ঞান পাচ্ছেন? আচ্ছা, যদিও পেয়ে থাকেন তাহলে ক্ষতি কোথায়? কারণ জাতীয় পার্টিও মনে করেন আপনার 71-এর দল, বিএনপিও 71-এর দল, আওয়ামী লীগও 71-এর দল। তো বলি ভাই, তোমরা এনসিপি কোন দল? হ্যাঁ, তোমরা তো রাজাকার রে ভাই। তোমরা বারবার বাংলাদেশে প্রমাণ করে দিচ্ছ যে তোমরা রাজাকার। শোনো, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে সরাতে পারবে না, তারা বিভিন্ন ভাবে ফিরে আসবে। এটাই হচ্ছে 71-এর শক্তি। যেভাবে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরা 71-এ আওয়ামী লীগের হাতে উত্তম মাধ্যম খাইছে, নাকে খড় দিয়া বাংলাদেশ থেকে চলে গেছে না, ঠিক তোমাদেরও এভাবেই চলে যেতে হবে ভাইয়া। এটা রিয়েলিটি। কেমন ভাইয়া? মেনে নাও, রিয়েলিটি তোমাকে মেনে নিতে হবে। আর রিয়েলিটি যদি না মানো তাহলে আবারও উত্তম মাধ্যম খাবা তুমি ভাই। এটাই হচ্ছে বাস্তবতা। কেমন? 71-এ যেমন তোমার বাপ দাদারা পারে নাই আওয়ামী লীগকে দাওয়ায় রাখতে, বাঙালিকে দাওয়ায় রাখতে, ঠিক এই 25-এ আইসো তোমরাও পারবে না পুনরায় আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে কিংবা বিএনপি কে দাওয়ায় রাখতে। কেমন? কারণ এটা হচ্ছে বাঙালি জাতি, এরা হচ্ছে 71-এর জাতি। যেই 71-এ তোদের 14 গোষ্ঠী মনে কর উচিত জবাব শিক্ষা তোদের আসলে দিয়ে দিছে। তোরা নাকি খড় দিয়া আমাদের দেশ থেকে তোরা চলে গেছস, বুঝছ নাই? তোরা এইভাবে দুইটা হাত জোর করে মাপ চেয়ে আমাদের কাছ থেকে তোরা বিদায় নিয়ে চলে গেছস। তোরা হচ্ছে ওই উপজাতি, বুঝছস? বাংলাদেশে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। বাংলাদেশে জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি থাকবে। বাংলাদেশে বিএনপি ছিল, বিএনপি থাকবে। ইভেন বাংলাদেশে সর্বমোট কথা হচ্ছে 71-এর দল ছিল যে বা যারা তারা পুনরায় না সারা জীবন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। কিন্তু থাকবি না তোদের মতোই কুলাঙ্গার রাজাকার পাক বাহিনীরা। তোরা বারবার ফিরে আসবি এবং বারবার তোরা 71-এর শক্তি তোরা পুনরায় জাগাই দিবি। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। আর উত্তম মাধ্যম প্রতিনিধি তোরা খাবি, খাইছস না আরো খাবি। বর্তমান সেনাবাহিনী, পুলিশ বাহিনী সকলেই কিন্তু কিছুটা হলেও তোদের প্রায় 50% এগেনস্টে। এটাই হয়ে যাচ্ছে স্বাধীনতা শক্তির ক্ষমতা সার্জিস, এটাই হয়ে যাচ্ছে স্বাধীনতা শক্তির ক্ষমতা। দেখো নাই তোর মুখের সাউন্ড অটোমেটিক কমে গেছে। কেন কমছে? বুঝছ না কেন কমছে? কারণ তুই নিজেও জানোস তোর রুহুটা বর্তমান এইখানেই যাবো সার্জিস, এখানে। বুঝছ নাই? খাপ করে ধরবো, টান্দা মন কর, জিব্বা টান্দা মন কর, একেবারে তোর রুহুটা মন করে বাইকে ফেলাইবো। এখন শুধু এইটার সময় অপেক্ষা সার্জিস। যেভাবে তুসবি করে না এভাবে গুনতে থাক, তোদের পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমার মনে হয় যে সার্জিস, হাসনাত, বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন। এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন। কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা, অথবা মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। আরে ভাই, ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান মানে কি? এটা তো 5ই আগস্ট প্রমাণিত হয়ে গেছে যে ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর মানে অবস্থান কি। তৎকালীন প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি না চাইতো তাহলে এই দেশে আরো 2-4-20 হাজার মানুষ মরতো, তারপরে হয়তো শেখ হাসিনার পতন ঘটতো। এই যে 18 মাস সময় নির্বাচনের জন্য সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন, অথবা গত 10 মাস যাবত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা ব্যালেন্স রাখছেন, এখানে তো স্পষ্ট সেনাবাহিনীর অবস্থান কি। তারপরে কেন বারবার সেনাবাহিনী নিয়ে কথা বইলা নতুন আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে যে এদের এথিক্সের মধ্যে সেনাবাহিনী আসলে কি সমস্যা? এটা তো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। 3 দিন পরে পরে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা। আজকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে
তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। তারা কি তোমার রাজনৈতিক দলের সদস্য না কর্মী? না, আমরা বুঝতে চাই যে সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলের কর্মী, সেনাপ্রধান কি কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন নাকি আলাদা কোনো কর্মকাণ্ড করবেন। এখন কেন এই কথা বলছে? মব যারা উস্কায় এদের মধ্যে এই এনসিপি নেতাদের অবস্থানটা তো স্পষ্ট, এরা মবকে পৃষ্ঠপোষকতা করে। জিএম কাদের ফেসিবাদের দোষর, তার বিরুদ্ধে মামলা আছে, দেশে আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, তাকে গ্রেপ্তার করবে। এখন জিএম কাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করা, আর এরপরে সেনাবাহিনী এই যারা মব পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে একটা সারাশি অভিযান চালিয়েছে। তো সেই অভিযানে বেশ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীল যিনি অফিসার আছে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। এর মাঝখানে আপনারা দেখছেন সকালে আমি ভিডিওটা দিচ্ছি, গভীর রাতে সার্জিস গিয়ে হাজির এখানে কেন বাবা? আচ্ছা, এখন ওই ঘটনার প্রেক্ষাপটে তার বক্তব্য হচ্ছে যে রাত 2টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দুই নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করেছিল তাদেরকে সাথে নিয়ে তিনি সেখানে ছাড়েন। এরপরে রংপুর এবং আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু একটা ফেসবুক দিচ্ছেন যে 3 দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে রংপুর শহরে বিক্ষোভ করছে। তো ইশরাকত হচ্ছে, ডক্টর শাহাদাত হয়েছে, তো উনি হইলে সমস্যা কি? বেচারা আইনি আদালতে যাইতেই পারে। মানে এখানে বিষয়টা পার্থক্য কোথায়? নাম্বার 2, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে সেখানে জাতীয় পার্টি, তো এই জায়গা থেকে তো জাতীয় পার্টি সমালোচিত। তাদের বিরুদ্ধে বিভাগীয় ইনভেস্টিগেশন হোক, আইন আদালতে মামলা হোক, মানে এগুলোর জন্য যেগুলো রাষ্ট্রের আইনের কাঠামোর মধ্যে আছে ওইগুলোতে তোমরা যাও। ওইটা না করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করা, হুন্ডা জ্বালাই দেওয়া, তারপর হচ্ছে এগুলো তো ভাই হইতে পারে না, এটা তো কখনোই কাম্য না, তাই না? নাম্বার 3, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে স্থানে জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করছে। তুমি কেমনে বুঝছো? যদি তোমার কাছে এই তথ্য থাকতো তাহলে পুলিশকে দিতা। আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা রিপোর্ট পায় না, তুমি রিপোর্ট পাইয়া গেছো, তুমি কি গোয়েন্দা বাহিনীর চেয়ে বড় গোয়েন্দা? এগুলো প্রশ্ন আসতে পারে। অতঃপর যখন রংপুরের ফেসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের এবং জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করে তখন জাতীয় পার্টি নাকি তাদের উপর হামলা করে। আর বাইক পুরানোর ঘটনাও সে বলছে যে আপনার এখানে এটা রংপুরের যারা আছেন তারাই করছে, এই যে জাতীয় পার্টির পরে এটা বৈষম্য বিরোধীর উপর চাপাই দেওয়া হয়েছে। এগুলো তো ফুটেজ আছে রে ভাই, ফুটেজ আছে। তো যদি তারা না করে তাদের বিরুদ্ধে অন্যায় যদি হয় সেটা আলাদা হবে, কিন্তু এখানে সেনাবাহিনীকে নিয়ে তাদের যে বক্তব্য আসছে যে সেনাবাহিনীকে আমরা যথেষ্ট সম্মানের জায়গায় দেখি, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের বি টিম জাতীয় পার্টির রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করা হবে, ফাইন। কিন্তু সেনাবাহিনীকে নিয়ে তোমার খেলাধুলা বন্ধ করা উচিত। এনাফ ইজ এনাফ। কারণ তুমিও স্বৈরাচারের সাবেক সুবিধাভোগী বঙ্গবন্ধুরের মুখে থেকে ফেনা ফালাই দেওয়া ক্যারেক্টার, এটা মানুষ জানে। এর পরবর্তী সময় তোমাদের অবস্থান পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, ফাইন। কিন্তু সেনাবাহিনী নিয়ে কথা বলার মতন যোগ্যতা তোমার এখনো হয় নাই। গত 8-9 মাস ধরেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত পরিচয়ধারী আছে সকলেই ডাকাতি, লুটপাট, চুরি সকল কিছুই কিন্তু করেছে, বিএনপিও করেছে, কিন্তু সকল কিছু তাদের গায়ে কালিমা লেপন না করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই কিছুদিন আগে একটা জায়গায় আওয়ামী লীগের নেতা তার বাসায় গিয়েছে, আপনার নামে মামলা হয়েছে, ভয় দেখিয়ে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। পরবর্তীতে তিনি 20,000 টাকা না 25,000 টাকা কোথা থেকে ম্যানেজ করে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে টাকাটা ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে আবার ব্ল্যাকমেল করে বলেছে মামলা গুলা তুলে নেওয়া হবে, 5টা মামলা আছে আপনার নামে, কালকে 5 লাখ টাকা রেডি রাখবেন। পরবর্তীতে তাকে এলাকার লোকজন জানে হওয়ার পরে ধরে একটা ভিডিও হয়েছে, সকলে কিন্তু দেখতে পেয়েছেন। এভাবেই করে সকল জায়গায় মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সকল কথিত সমন্বয়করা। এটা কিন্তু কয়েকটা জায়গায় ভিডিও ভাইরাল হয়, কিন্তু অনেক জায়গায় ভয়ে অনেকেই কথা বলতে পারছে না, কিন্তু সকল জায়গায় এরকম ঘটনা ঘটছে। যে আওয়ামী লীগ নেতার বাসায় গিয়েছিল তিনি সাবেক নেতা ছিলেন, তার নামে কোনো মামলা নাই, জিডি নেই, কিন্তু তার থেকে চাঁদা খাওয়ার জন্য বসে আছে, তাদের কাছে নাকি তথ্য ছিল। এইরকম এই গত 3-4 দিনে বিভিন্ন জায়গায় শুনতেছি অনেক নারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণদোলাই খাচ্ছে, মার খাচ্ছে। অনেক নারী দেখলাম যে নুট ভাইরাল হচ্ছে, অনেক ছেলের সাথে বিভিন্ন ধরনের অপকর্ম করছে হোটেলের মধ্যে, সেগুলো ভাইরাল হচ্ছে, কেউ ইয়াবা খাচ্ছে, এগুলো ভাইরাল হচ্ছে। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জায়গায় মব ভাইলেন্স করার কারণে আর্মিরও ধরে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিচ্ছে। ইভেন এই রংপুরের মধ্যে যে সকল মব ভাইলেন্স করেছে, যে আগুন সন্ত্রাস করেছে জিএম কাদের বাড়িতে, সেখানেও কিন্তু আর্মি 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ধরে নিয়ে গিয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এদের একই চিত্র। সাধারণ জনগণ এখনো গণদোলায় ভালোভাবে শুরু করে নাই, প্রশাসনের হাতে আছে ব্যাপারটা, এখন প্রশাসন ব্যাপারটা এখনো দেখছে। যেদিন জনগণ আইন হাতে তুলে নিবে এদের এইসব অপকর্মের কারণে, এসব মানুষকে জ্বালা পোড়া করার কারণে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়ার কারণে, সেদিন কিন্তু আর নিস্তার নাই। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয় বললে মাত্র কথায় কথায় গণদোলাই চলবে, কারণ তারা ভালো মানুষ দেখতেছে না, নিরীহ মানুষ দেখতেছে না, সাবেক নগদ কিছুই দেখতেছে না। তারা কত হচ্ছে টাকা দিতে হবে, মামলার ভয় দেখাচ্ছে। আর যারা টাকা দিতে রাজি না তাদেরকে বলতেছে তোরা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিচ্ছিস, টাকা কামাইছিস, এই ধরনের ভয় দেখিয়ে সকল জায়গায় চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে। এরা কারা? এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়, কিন্তু এরা আরেকটা ছাত্র সংগঠনের লোক।
অনেকেই বলছে এটা শিবিরের বি টিম, কারণ শিবিরের নাম দিয়ে করলে শিবিরের নাম খারাপ হবে, সেই কারণে বৈষম্য বিরোধীর ট্যাগে, ছাত্র সমন্বয়কের ট্যাগে এসব চাঁদাবাজি লুটপাট করতেছে, কারা টাকা হাতিয়ে নিচ্ছে। কেন ভাই, তোদের বাপ মার কাছে টাকা পয়সা নাই? তোরা কি ভিক্ষা করস? তোদের এত টাকার প্রয়োজন, মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা নিতে হবে, মানুষকে আওয়ামী লীগের দোষর করে টাকা নিতে হবে, মানুষের ঘর বাড়ি টাকাতি করতে হবে, লুটপাট করতে হবে, আর তারপর আগুন ধরিয়ে দিতে হবে। তো তোর কুলাঙ্গা, তোর বাপ মার লজ্জা হওয়া উচিত। তোরা কি ধরনের বিপ্লবী ছিলি, কি ধরনের সমন্বয়, কি ধরনের বৈষম্য দূর করছো? কিছুই তো করছো না, টাকা চুরি করা ছাড়া, লুটপাট করা ছাড়া, ডাকাতি করা ছাড়া। আল্লাহ আছে উপরে, ঠিক আছে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোদেরকে এখনো ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না। জনগণের আদালতে তোরা গণদোলায় খেয়ে মরবি। তোদের গ্যাং লিডার যারা সার্ভিস আলম আছে, মলম হাসনাত আছে, তারপরে মাসুদ আছে, তারপর পেটলা নাহিদ আছে, যাদের কথা ব্যাং আসিফ, বোতল মাহফুজ, কাউকে ছাড় দিবে না জনগণ। আল্লাহর বিচার বড় বিচার, জনগণের আদালতে তোদের বিচার হবে। এটা বাস্তবতা, আল্লাহ ঠিক করে রেখেছে। তাই আল্লাহর হস্তে মব জাস্টিস কমিয়ে ফেলো ভাই, মব ভাইলেন্স কমিয়ে ফেলো, মানুষের ঘরে গিয়ে মামলান ভয় দেখিয়ে চাঁদাবাজি লুটপাট বন্ধ করো। মানুষ আর পাচ্ছে না, দেশের অর্থনীতিও বলে গিয়েছে, মানুষের কাছে এখন টাকা নেই। তোরাও পাচার করে দেশের সব টাকা শেষ করে ফেলেছিস। 16 বছর আওয়ামী লীগও পাচার করেছে, তো দেশের টাকা কোথায়? তোরা তো আওয়ামী লীগের পাচার করার ট্যাগটা লাগিয়ে তো তোরা ক্ষমতা এসেছে, তোরা কি করতেছো? তার 10 গুণ পাচার করছো, তোদের এপিএস পিএস কেউ বাদ নাই, তাই না? তাই তো আল্লাহ পারবে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করতে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না। এরই মধ্যে যেসব কর্মকাণ্ড হচ্ছে, এই কাণ্ডে সমন্বয়ক সার্জিস আলম বিশেষ করে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে সেনাবাহিনীর সঙ্গে তর্ক করে। দর্শক মণ্ডলী, এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা নিয়েও খুবই বিপদের মুখে, কারণ আন্তর্জাতিক চাপ আসতেছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এটাও মনে করতেছেন যে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।